সাত সকালে মেয়েকে এক কাঠ ঠেলা দিয়ে জমিতে গেছে, আর ছেলেটা রাতভর তিন খারাপ মেয়েকে লাগায় এসে দিনভর ঘুমুচ্ছে। না চাওয়ারই বা কি আছে? 24 বছর বয়সে, বলিষ্ঠ শরীর, লম্বা আর মোটা লাঠি, আর দীর্ঘ সময় ধরে যে করতে পারে, তাকে সবাই কেন ভালোবাসবে না? হ্যাঁ, তাকে ভালোবাসা এই একটাই কারণ। রতনের মা রোজি, বোন রুবি প্রতিদিন অন্তত একবার তাকে দিয়ে লাগাবেই। সেটা সকালে হোক, দুপুরে হোক, আর আর রাতেই হোক। রতনেরও অবশ্য তাতে কোনো আপত্তি থাকে না। সেদিন অনেক রাত করে বাসায় ফেরার ফলে বেলা করে ঘুমাচ্ছে রতন। ও হ্যাঁ, তাদের পরিবার সম্পর্কে তো বলাই হলো না। গ্রামে তাদের মোটামুটি সচ্ছল অবস্থা। জমি জমাও বেশ আছে। বছরে 3বার চাষ হয়। সারা বছর তাদের জমিতে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। রতনের বাবা মদন জমির দেখাশোনা করেন। মা রোজি ঘর দেখাশোনার কাজেই ব্যস্ত, মানে পাক্কা গৃহিণী। বোন রুবি এবার ক্লাস 10-এ উঠেছে। 8-এ 2বার আর 9-এ 4বার ফেল করে এবার কোনো রকমে 10-এ উঠেছে। রতনের দিদামালা, তেমন কোনো কাজ নেই। বয়স বাড়লেও লাগালাগি মহিলা। সারাদিন পাড়ায় পাড়ায় ঘোরা আর যাকে তাকে দিয়ে লাগাই তার কাজ। রতনের দাদা নেই। বছর 5 আগেই তিনি পটল তুলেছেন। শোনা যায় রতনেরও মতোই লাগানো ছিলেন তিনি। আর তারই পরম্পরা ধরে রেখেছে রতন। আবার আগের জায়গায় ফিরে আসা যাক। বেশ বেলা করে ঘুমোচ্ছে রতন। বাবা অনেক আগেই জমিতে চলে গেছে। রুবিও গেছে স্কুলে। রোজি দুপুরের রান্নার ব্যবস্থা নিচ্ছে। বাড়ির বিশাল উঠান, উত্তর দিকে সুন্দর ছাউনি করা রান্নাঘর। সেখানে বসেই রোজি তরকারি কাটছেন। তখন গ্রামের এক ছেলে অলোক সেখানে আছে। সে রতনের সব থেকে কাছের বন্ধু। সকাল থেকে রতনের দেখা না পেয়ে তার খোঁজে এসেছে বাসায়। অলোক, কি গো পিসি, কি করছো? রোজি, দেখছিস না তরকারি কাটছি। চোখে কি ছানি পড়েছে নাকি? অলোক, খুব রেগে আজ মনে হচ্ছে। ও বুঝেছি, সকাল থেকে এখনো ঠেলা খাওনি বুঝি? তা রতন গেছে কোথায়? রোজি সেই ভোরের দিকে এসেছে, এখনো গাড় চেতিয়ে ঘুমুচ্ছে। তা সত্যি করে বলতো রে অলোক, আর তুই কাল কোথায় ছিলিস? অলোক, ওমা, এখানে সত্যি মিথ্যের কি আছে? ওয়ে, ও পাড়ার আলেয়া পিসির বড় মেয়ে মিম 2 বছর পর সুর বাড়ি থেকে এসেছে। সাথে তার এক ননদকেও নিয়ে এসেছে। তাই ওরা নেমন্তন্ন করে রতনকে নিয়ে গিয়েছিল। আলেয়া পিসি, মিম আর তার ননদ রাতভর রতনকে দিয়ে লাগাই নিয়েছে। রোজি, তা তো ভালো কথা, রাতে তো সেখানেই থাকতে পারত, চলে আসার কি দরকারে ছিল? অলোক, সে আমি কি করে জানব? রোজি, কি জানিস তাহলে? যা ভাগ এখান থেকে। অলোক, ওমা, এতে রাগের কি হলো? সকালে ছেলে করেনি তো কি হয়েছে? ছেলের বাবা তো ছিল। রোজি, বাবা না চাই। 7 সকালে মেয়েকে এক কাঠ ঠেলা দিয়ে জমিতে গেছে, আর ছেলেটা রাতভর 3 খারাপ মেয়েকে লাগায় এসে দিনভর ঘুমুচ্ছে। রাগ কি আর সাধে আসে? অলোক, বুঝেছি, আজ তোমাকে এক কাঠ ঠেলা দেই, সব রাগ ঠান্ডা হয়ে যাবে। তখন রান্নাও স্বাদের হবে। রোজির কথা তো খারাপ বলিসনি। চল ঘরের ভেতরে যাই। ওরা রান্নাঘর থেকে রোজির বেডরুমের দিকে যাচ্ছিল। তখনই রোজির শাশুড়ি মায়া আসলো। মায়া, কই যাচ্ছিস রে তোরা? রোজি, দেখতে পাচ্ছেন না? নাগরকে নিয়ে ঘরে যাচ্ছি লাগাতে। মায়া, রতনকে দেখছি না যে? আর তরকারিগুলো সব না কেটে ওভাবে রেখে যাচ্ছিস কেন? একটু পরে তো লাগাতে পারিস নাকি? রোজি, আপনি যখন আছেন তখন তরকারি আপনিই কাটুন, তাড়াতাড়ি এক কাট না করে আমার কিছুই ভালো লাগবে না। মায়া, তাহলে এক কাজ কর, আমি তরকারি কাটছি, তোরা এই ঘরে না লাগিয়ে রতনের ঘরে গিয়ে লাগা। রোজিস, কেন? এই ঘরে লাগালে কি হবে? ও ঘরে তো রতন ঘুমুচ্ছে, সেখানে লাগালে তো ওর ঘুমের সমস্যা হবে। মায়া, কোনো সমস্যা হবে না। ও ঘরে গিয়ে অলোক তোকে পেছন থেকে লাগাবে, আর তুই ঘুমন্ত অবস্থায় রতনের লাঠিটা ভালো করে চষে দিবি। তাতে সে জেগে গেলেও রাগ করবে না। আর জাগলে তোর আরই ভালো, একসাথে 2 ফুটোয় সুখ নিতে পারবি। রোজিস, ঠিক বলেছেন মা। এই অলোক, চল ও ঘরে গিয়েই লাগাই। সময় নষ্ট না করে অলোক ও রোজি রতনের ঘরে চলে গেল। মায়া রান্না ঘরের বাকি তরকারি কাটতে শুরু করে দিল। একটু পরেই মায়ার কানে তাদের ঠেলার শব্দ আসতে লাগল। আজ শনিবার, তাই তাড়াতাড়ি স্কুল ছুটি হয়। রুবির স্কুল আজ একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে। যে পথ দিয়ে সে বাড়ি আসে সে পথের ধারেই তাদের জমি, আর জমির মাঝখানে বেড়া দিয়ে বানানো একটা ঘর। সে ঘরে জল তোলার মেশিন আর একটা ছোট খাট, যা বাঁশ নিয়ে বানানো। রাতে সে ঘরে লোক থাকে যাতে মেশিন চুরি হয়ে না যায়, আর দিনের বেলা জল সেচের কাজ চলে। রুবি আসার সময় দেখল মজদুরেরা জমিতে কাজে ব্যস্ত। চারিদিকে চোখ বুলিয়ে দেখল বাবাকে কোথাও দেখা যাচ্ছে না। রাস্তার ধারে গাছতলায় খেয়াল করে দেখল রবি বসে আছে।
হ্যাঁ, রবি এ গ্রামেরই ছেলে। রুবি সরাসরি তার পাশে গিয়ে বসল। রুবি, কি গো রবি ভাই, একা একা বসে কি ভাবছ? রবি, কি আর ভাবব বলো, তোর বাবা আমার বউকে নিয়ে ওই ঝুপুরিতে ঢুকেছে। বউকে নিয়ে কেবল তার বাপের বাড়ি যাচ্ছিলাম, এ পথ দিয়ে যেতে তোর বাবার সাথে দেখা। বলল, কতদিনের জন্য যাচ্ছিস? বললাম 10 দিনও তো থাকবই। বলল, তাহলে তোর বুকে একবার লাগাই দেই। আর বুটাও রাজি হয়ে গেল। রুবি, আর তুমি এখানে তার অপেক্ষা করছো, তাই তো? রবি, অপেক্ষাও করছি, আবার সহ্যও করছি। রুবি, কি সহ্য করছো রবি ভাই? রবি, এটাই বুঝলি না, আমার বউ তোর বাবাকে দিয়ে লাগাচ্ছে, অথচ আমি কাউকে দিয়ে লাগাতে পারছি না। সে তখন থেকে গাটা সুরসুর করছে। রুবি, এটা কোনো সমস্যা হলো নাকি? খেতে তো অনেক লোক কাজ করছে, তাদের একজনকে দিয়ে তোমার গাড়টা মারিয়ে নিলেই তো পার। রবি, সেটাই করতে চেয়েছিলাম, কিন্তু তোর বাবা বলে গেল ঠিক মতো লোকদের প্রতি খেয়াল রাখিস, কাজে যেন কেউ ফাঁকি না দেয়। তা তুই যখন এসেছিস এখানে বসে আমার লাঠিটা না চষে দে। রুবি, এখন করতে পারবো না রবি ভাই, এমনিতে আমার গাড়টাও ব্যথা করছে। আমাদের স্কুলের হেডমাস্টার মানে তোমার বাবা একটু আগে স্কুলে আচ্ছা করে আমার গাড়টা মেরে তবেই ছাড়ল। এত করে গর্তটা মারতে বললাম, অথচ আমার গর্ত না মেরে দুবার গাড় মারল। তাছাড়া তাড়াতাড়ি বাড়ি গিয়ে ওয়াশরুমে যেতে হবে। তুমি রাগ করো না রবি ভাই। রবি, রাগ করব কেন রে? সমস্যা নেই, সুর বাড়ি থেকে ঘুরে আসলে না হয় তোকে নিয়ে একদিন থাকব। রুবি, হ্যাঁ সেটাই ভালো হবে। তুমি বরং লোকদের ঠিক মতো দেখ কাজ করছে কিনা। বাবার বেরুতে আরও দেরি হবে, আমি আর দেরি করতে পারছি না। রবি ভাই, আমার ওয়াশরুমে যেতে হবে। বলেই রুবি সেখান থেকে কেটে পড়ে। জোরে জোরে হেঁটে বাড়িতে যায়। গিয়ে দেখে তার দিদা মায়া তরকারি কাটছে। অবাক হয় রুবি, কারণ সচরাচর মায়া বাড়ির কাজ করে না। কিন্তু রুবি দিদাকে কিছু না বলে স্কুলের ব্যাগ বারান্দায় রেখে প্রায় দৌড়ে ওয়াশরুমে ঢোকে। মায়া তাকিয়ে দেখল, কিন্তু কিছু বলল না। প্রায় 10 মিনিট পর রুবি ওয়াশরুম থেকে বের হল। ততক্ষণে মায়ার তরকারি কাটা শেষ হয়ে গেছে। তরকারির ডালাটা নিয়ে ধোয়ার জন্য কলের পাড়ে যাচ্ছিল। রুবিও মায়ার সাথে সাথে কলের পাড়ে ঢুকলে। কলের পাড়ে মেঝেতে তরকারির ডালিটা রাখতেই রুবি পেছন থেকে তার দিদাকে জড়িয়ে ধরল, আর এক হাতে তার ঝোলা পেঁপে টিপে ধরল। রুবি, কি গো দিদা, আজ শো কোন দিকে উঠল? মায়া, কেন রে রুবি, কেন আবার? বাড়ির কোনো কাজ করতে তো তোমাকে দেখি না, তাই। মায়া, ওমা, আমি আবার কি কাজ করলাম? রুবি, এই যে একটু আগে তরকারি কেটে আনলে ধুতে। মায়া, একটু আগে এসে দেখি তোর মা রতনের ঘরে অলোককে দিয়ে লাগাচ্ছে। তরকারি গুলে অর্ধেক কাটা অবস্থায় পড়েছিল, দুপুরে তো আমাকেও খেতে হবে, তাই বাকিটা কাটলাম বসে বসে। রুবি, মা লাগাচ্ছে আর তুমি গরম খাওনি? বিশ্বাস হচ্ছে না। মায়া, গরম খেতাম, কিন্তু আমিও একটু আগে পুকুর ঘাটে অমলের বাবা আর কাকাকে দিয়ে লাগিয়ে এলাম। ওরা একসাথে আমার গর্ত আর পেছন মারল, তাই গরম খাইনি। রুবি, দাদা কি উঠেছে? একটু মুচকি হাসে সে। রতন ঘুম ভেঙে গেছে সেটা রোজই জানে না, কেননা রোজি মেশিন চষতেই ব্যস্ত। অলোক দেখতে পায় রতনের ঘুম ভেঙে গেছে। দুজনের চোখাচোখি হতেই দুজনে হাসে। এবার রতন তার হাতটা মায়ের মাথার উপরে রাখে। রোজি চোখ মেলে একবার দেখল রতনকে, তারপর আবার মেশিন চষায় মনোযোগ দিল। রতন ঘুম ভাঙ্গার ফলে অমলের ঠেলার গতি বেড়ে গেল, কেননা রতনের ঘুম ভাঙ্গার ভয়ে এতক্ষণ খুব জোরে জোরে ঠেলা মারতে পারছিল না। এবার সে আরাম করে ঠেলতে পারছে। ব্যাপারটা রতন বুঝতে পেরে, রতন, কিরে গান্ডু, সকাল সকাল শুরু করে দিয়েছিস? অলোক, সকাল আর আছে নাকিরে পুত, বাহিরে গিয়ে দেখ দুপুর হয়ে গেছে। রতন, তাই নাকি? এতক্ষণ ঘুমালাম আমি। অলোক, রাতভর এত লাগালে শরীরের কিছু থাকে। রতন, ঠিক বলেছিস, সালিরা আমার শরীরের আর কিছুই রাখল না। অলোক, তোর মতো লাগানো পেলে তো তাই করবে। তা তুই তো সেখানেই ঘুমাতে পারতি, চলে এলি কেন? রতন, এসেছে কি আর সাধে? ভোরে দেখলাম আরও 5-7 জন এসে হাজির ওদেরকে লাগার জন্য। সেখানে যদি আমি ঘুমাতাম তাহলে ওদের লাগানোর শব্দে আমার ঘুমই হতো না, তাই চলে এলাম। রতন, না, ভালোই করেছিস, লাগা আচ্ছা করে লাগে আমার মাকে। আমি বরং তোদের লাগালাগি দেখি। মা তো আমারও মেশিন চষছেই। রোজিত, জেগেই যখন গিয়েছিস তাহলে এক কাজ কর। রতন, কি মা? রোজি, তুই শুয়ে নিচ থেকে আমার গর্তে মেশিন ঢুকিয়ে দে, আর অলোক পেছন থেকে আমার পেছনে ঢুকিয়ে দে। অলোক, ঠিক বলেছ পিসি, আমি অনেকক্ষণ থেকে তোমার পেছনটা মারতে চাইছিলাম। রতন, তাহলে আর দেরি কেন? এসো মা, আমার মেশিনের উপর বসে পড়ো। অলোক রোজির গর্ত থেকে মেশিন বের করে নেয়। পুচ করে একটা শব্দ হয়। রোজি বিছানার উপর উঠে রাজ মেশিন গর্তের মুখে সেট করে বসে পড়ে উপর। এবার রোজি হেলে তার পেঁপে দুটো রতনের মুখে পুরে দেয়। রতন ডাব চষতে শুরু করে দেয়। এবার অলোকও উঠে পড়ে বিছানায়।
মুখ থেকে এক গাদা থুতু নিয়ে রোজির পেছনের ফোটোয় মেখে নিজের লাঠির মাথায় লাগায় এবং পচাত করে রোজির পেছনে ভেতর মেশিন ঢুকিয়ে দেয়। দুফোটোয় মেশিন ঢুকিয়ে লাগানের সুখ অনুভব করতে থাকে রোজি। ওদিকে জমিতে বসে আছে রবি। তার বউ লাগাচ্ছে রাজার বাবাকে দিয়ে। একটু পরেই বেরিয়ে আসে রবি বউ নন্দিতা। পেছন পেছন হাঁপাতে হাঁপাতে রতনের বাবা মদন বেরিয়ে আসে। নন্দিতা রবি দিকে এগিয়ে যাবার সময় মদন পেছন থেকে নন্দিতাকে ডাকে এবং বলে, মদন, এই সালি এদিকে আয়, তুই এখন না গিয়ে বরং তোর গান্ডু ভাতারকে এখানেই ডাক। অনেক বেলা হয়েছে, এই ভর দুপুরে না গিয়ে বরং এখানে একটু বিশ্রাম নে, আর বেলা একটু পড়লে তবেই যাস। তাছাড়া এই মজদুরগুলোকে এখন ছেড়ে দিতে হবে ওদের খাবারের জন্য। নন্দিতা, ঠিক বলেছেন কাকু, আমি এখনই রবিকে এখানে ডাকছি। সেখানে দাঁড়িয়েই নন্দিতা রবিকে ডাক দেয়। রবি রাস্তা থেকে উঠে চালাঘরের দিকে যেতে থাকে। ততক্ষণে মদন সকল কাজের লোক মানে মজদুরগুলোকে সেখান থেকে যেতে বলে। মজদুরেরা 1 ঘন্টার ছুটি পেয়ে খুশি মনে বাড়ির দিকে চলে যায়। রবিন ঝুপড়ির কাছে আসে এবং মদনকে বলে, রবি, কি হয়েছে কাকা? মদন বলি, রোদটা মাথার উপর। এখন তোর শ্বশুর বাড়িতে না গিয়ে তোরা একটু আরাম করে নে। আমি ততক্ষণে বাড়ি গিয়ে একটু খেয়ে আসি। ঠিক আছে রবি কাকু, আমিও তাই ভাবছিলাম। মদন, ঠিক আছে, তোরা আরাম কর, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। মদন আর দেরি করে না, চলে যায় বাড়ির দিকে। রবি ও নন্দিতা আবার ঝুপড়ির ভেতরে ঢোকে। ঝুপড়িতে ঢোকামাত্র রবি তার প্যান্ট খুলে ফেলে। অবাক হয়ে দেখতে থাকে নন্দিতা। রবি, ওভাবে কি দেখছিস? সেই তখন থেকে গাড়টা সুর সুর করছে। নন্দিতা বাড়ে, বাহিরে এত লোক, কাউকে দিয়ে তো মারিয়ে নিতে পারতে, রবি কি করে মারাই বল? মদন কাকা দায়িত্ব দিয়ে দিল যেন কেউ কাজে ফাঁকি না দেয়। আমি যদি কাউকে দিয়ে গাড় মারাতাম তাহলে তো কাকার কাজে ক্ষতি হয়ে যেত। তাই অনেক কষ্টে সহ্য করেছি। তুই তাড়াতাড়ি আমার মেশিনটা চষে দে, তারপর তোর গাড়টা একবার মারি। নন্দিতা, তোমার মতো গান্ডুর স্বামী পেয়ে আমার হয়েছে জ্বালা। সব এখানে বলেই নন্দিতা রবির মেশিন চষতে শুরু করে দিল। রবি গান্ডু হলেও ভালো লাগাতে পারে, তবে সে গাড় মারাতে এবং গাড় মারতেই ভালোবাসে। গর্তের প্রতি তার কোনো আগ্রহ নেই।